আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি 2026 ব্যাচের জন্য যাদের টেস্ট পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই অনেকেরই পদার্থবিজ্ঞান যে পরীক্ষাটা আছে সেটা অনুষ্ঠিত হবে। তো এই কথাটা মাথায় রেখে আমি তোমাদের জন্য এসএসসি 2026 ব্যাচের জন্য একটা সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটার মাধ্যমে তোমরা যারা পড়াশোনা করনি, মোটামুটি যারা পড়াশোনা করনি, সবাই করেছে জানি, কিন্তু যারা মোটামুটি পড়াশোনা করেছে শেষ সময়ে এসে ঘাবড়ে গেছে যে আমি কোন অধ্যায় রেখে কোন অধ্যায়গুলো করব, এই জন্য তোমাদের একটা সাজেশন নিয়ে আসছি। এবং যারা ভালোভাবে পড়াশোনা করেছো তাদের যেন প্রিপারেশনটা আরো স্ট্রং হয়, তাদের জন্য আজকের ক্লাসটি। তো দুইজনের জন্যই অনেক শুভকামনা থাকবে। আজকের ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, তাহলে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবা কোনগুলা তোমার করতে হবে এবং কোনগুলা তোমার করতে হবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি সব অধ্যায়ের পুরো অধ্যায় মানে পুরো বইয়ে সব অধ্যায়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বিগত 10 বছরের প্রশ্ন আমি অ্যানালাইসিস করেছি, এবং অ্যানালাইসিস করে আমি এই টপিকগুলা বারবার রিপিট আসতে দেখেছি, যার কারণে এইগুলা নিয়ে আজকে আলোচনা শুরু করব। তো প্রথমে আমি বলে রাখি যে যারা কিছুই পড়োনি, একদম কোনো কিছু তুমি টাচ করোনি, এইরকম যারা আছো, মানে একদম অবস্থা যাদের খারাপ, তারা 3টা অধ্যায় পড়ে যাবা, তোমাদের পাস মার্ক ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি বলে রাখি কোন 3টা অধ্যায় টাচ করবা। প্রথমে যারা টাচ করবা তারা হচ্ছে যারা রেড জোনে আছো, তারা গতি টাচ করবা, বল টাচ করবা এবং আলোর প্রতিফলন। এই 3টা অধ্যায় তুমি যদি শেষ করে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমার প্রশ্ন আসবেই, তুমি পাস করার মতো একটা মার্ক ক্যারি করতে পারবা। এবার যারা একদম স্টেপ বাই স্টেপ প্রতিটা সাজেশন পেতে চাও তারা দেখো, প্রথমে আমরা ভৌত রাশি ও তার পরিমাপ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করি। এই অধ্যায়টা প্রায় অনেকেই স্কিপ করে ফেলে, কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এই অধ্যায় থেকে প্রশ্ন প্রতিবারই আসে। প্রথমে যেটা তোমার বেশি আসে ভার্নিয়ার সমাপতন, এই টপিকটা থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? এবার এর পরে যেটা আসে এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি আসে, চূড়ান্ত ত্রুটি আসে, এগুলা আসে, ঠিক আছে? এগুলা কখন আসবে? এগুলা গ নাম্বারের প্রশ্নে আসবে, গ ঘয়েও আসতে পারে, বেশিরভাগ গয়ে আসে। আর আপেক্ষিক ত্রুটি এটা ঘ নাম্বারে আসে, ঠিক আছে? তোমার আপেক্ষিক ত্রুটি না বলে চূড়ান্ত ত্রুটিটাও বের করতে বলতে পারে, ঠিক আছে? তারপরে দেখো ভার্নিয়ার স্কেলের কত ভাগ, মানে স্লাইড ক্যালিপার্স থেকে স্লাইড ক্যালিপার্সের এত ভাগ, ভার্নিয়ার স্কেলের কত ভাগ, এই যে প্রধান স্কেলের কত ভাগ, এই টাইপের প্রশ্ন কিন্তু গ নাম্বারে দিয়ে দেয়, ঠিক আছে? সো এগুলা তুমি দেখে যাবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে আছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক, ভার্নিয়ার যেমন সমাপতন, স্ক্রু গজের ক্ষেত্রে ন্যূনাঙ্ক, এইগুলা তোমাদের দেখে যাইতে হবে। তো এই 4টা টপিক তুমি যদি করে যাও, এখান থেকে 7 থেকে 8 মার্ক তুমি কমন পাবা, ঠিক আছে? আর এই অধ্যায় থেকে কি কি পড়বো? বিজ্ঞানীদের নাম, বিজ্ঞানীরা কি গবেষণা করে গেছে, মাত্রা নির্ণয়, একক, যেমন 1 পিকোফ্যারাড সমান সমান কত, 1 পিকোমিটার সমান সমান কত, 1 মিউমিটার সমান সমান কত, 1 অ্যামস্ট্রন সমান কত, এগুলা সম্পর্কে আসে। মাত্রা নির্ণয়, যারা মাত্রা নির্ণয় একদমই পারো না, যারা মনে করো মাত্রা মুখস্থ করার জিনিস, তাদের জন্য বলছি। আমার মাত্রা নির্ণয়ের একটা ক্লাস আছে, ওটা দেখে ফেলবা। মাত্রা মুখস্থ করার জিনিস না, এটা তুমি বুঝে যাবা, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার। আর এখান থেকে কি আসবে? বিভিন্ন মুখস্থ জিনিস টাইপের যেগুলো এমসিকিউ তে বেশি আসবে এই অধ্যায় থেকে। আশা করছি বুঝাইতে পারছি। এবার আসো আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে গতি। এখানে তুমি দেখবা লক্ষ্য করে, হয় ছক থেকে প্রশ্ন আসে, না হয় গ্রাফ থেকে প্রশ্ন আসে, কিন্তু আসে কোত্থেকে? অতিক্রান্ত দূরত্ব থেকে প্রশ্ন আসে। বুঝাইতে পারছি? তার মানে অতিক্রান্ত দূরত্ব নিয়ে তোমাকে বেশি খাটাখাটি করতে হবে, তাই না? এখন ছকের ক্লাস এবং অতিক্রান্ত দূরত্বের যে গ্রাফের ক্লাস, দুইটা ক্লাসই একটা ভিডিওতে বোঝানো আছে। আমার ইউটিউবে চলে যাও, এসএসসি প্লেলিস্ট দেখে ফেলো, শেষ। বুঝা দিতে পারছি? তাহলে প্রথম যে টপিক, ছক থেকে গ্রাফ থেকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, ঠিক আছে? সেটা এন তম দূরত্বেও হতে পারে, ধরো এন তম সময়ে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অথবা তোমাকে বললো যে ষষ্ঠ সময়ে মানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অথবা তোমাকে বললো 15তম সেকেন্ডে, তাহলে 15তম সেকেন্ডে আর 15 সেকেন্ডে কথা কিন্তু আলাদা, দুইটা আলাদা কথা। 15তম সেকেন্ড যদি বলে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এক্স্যাক্টলি 15 সেকেন্ড, মানে একদম এক্স্যাক্টলি 15 সেকেন্ডে কত, সেটা তোমাকে বের করতে হবে। আর যদি বলে যে 15 সেকেন্ডে, যদি বলে তম সেকেন্ড না বলে তোমাকে যদি বলে 15 সেকেন্ডে, তাহলে 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে সেই সেকেন্ডে তোমাকে মানে ততটুকু দূরত্বটা তোমাকে বের করতে হবে।
আর যদি বলে 15তম সেকেন্ড, তাহলে এক্স্যাক্টলি ওই 1 সেকেন্ড মানে ওই যে 15 নাম্বার সেকেন্ড, ওই সেকেন্ডে কতটুকু সে দূরত্ব অতিক্রম করেছে, 1 সেকেন্ডে কতটুকু, সেই দূরত্বটা তোমাকে বের করতে হবে। আশা করছি বুঝাইতে পারছি। 2 নাম্বার দেখো ত্বরণ সময় লেখচিত্র। এইটা অনেকে স্কিপ করে, যে ঘ নাম্বারে বড় একটা বিরাট প্রশ্ন দিয়ে দিয়েছে, গাইডে দেখে ফেললো যে ইহা বড় একটা প্রশ্ন, সে আর অ্যান্সার করে না। তো অ্যান্সার কেন করবা না? অবশ্যই করবা, কারণ এটা সহজ। ত্বরণের সূত্র কি? আমরা একটা সূত্র দেখিনি, আমরা কিন্তু ছোটবেলা পড়েছি, যে এই সূত্রটা, যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা দেখছি। এই সূত্র থেকেই তো, এখান থেকে তুমি জাস্ট এ রেখে বাকিগুলা সব পার করে দাও, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা আসে। তার মানে আমি এই জায়গায় গ্রাফের যে বিষয়টা, এটা সহজ জিনিস, কিন্তু তোমার এখানে কঠিন লাগছে। কেন লাগছে? কারণ বিভিন্ন একটা সেগমেন্টে তোমার বিভিন্ন ভাবে ত্বরণ বের করতে হচ্ছে। ধরো 4 সেকেন্ডে একটা ত্বরণ বের হবে, 6 সেকেন্ডে আরেকটা ত্বরণ বের হবে, এইরকম বিভিন্ন সেকেন্ডে বিভিন্ন ত্বরণ বের হবে, তখন তুমি এটার অ্যান্সার করবা। বুঝতে পারছো? দিয়ে ওইটা দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা, 4 সেকেন্ডে এত ত্বরণ, 6 সেকেন্ডে আরেক ত্বরণ, এইরকম। যদি হচ্ছে ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। এখন বেগ বৃদ্ধিও পাইতে পারে, বেগ হ্রাসও পাইতে পারে, আবার বেগ সমবেগেও চলতে পারে, তাই না? এখন বেগ যদি বৃদ্ধি পায়, তার মানে ত্বরণ ঘটেছে। বেগ যদি কোনো পরিবর্তন না ঘটে, তার মানে সমবেগে চলছে। আর বেগ যদি হ্রাস পায়, তাহলে কি হবে? মন্দন ঘটেছে। কিন্তু মন্দনও তো ত্বরণ, শুধু ত্বরণটা পজিটিভ, মন্দনটা নেগেটিভ। আশা করছি বুঝাইতে পারছি। তো এখান থেকে প্রশ্ন আসলে তুমি করবা, অবশ্যই করবা, কেন করবা না? তারপরে কোন গাড়ি বা বস্তুর বেশি দূরত্ব অতিক্রম করবে, গ্রাফেও আসতে পারে, ছকেও আসতে পারে। এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়, তুমি দেখলে অবাক হয়ে যাবা, এখান থেকেই প্রশ্ন হয়। ঠিক আছে, তো এগুলা দেখে নিবা, বেশি না, বিগত 5 বছরের প্রশ্ন দেখে যাও, ইনশাআল্লাহ ওর মধ্যে একটা তুলে দেবে। বুঝছো? একই টাইপ সেম ক্যাটাগরি, কিন্তু তুমি অ্যান্সার করো না, কোশ্চেন গুলা অ্যানালাইসিস করো না, সলভ করো না, প্র্যাকটিস করো না, এই জন্য তুমি পারো না। জাস্ট তুমি 2টা দিন প্র্যাকটিস করো। একটা ম্যাথ তুমি একবার পারোনি, আবার করো। ও একবারে পারছে, তুমি 4 বারে করো। ও 2 বারে পারছে, তুমি 10 বারে করো, কিন্তু তুমিও পারবা। কারো মেধা একটু বেশি শার্প, কারো একটু আমার মতো দুর্বল। তো আমার মতো যারা দুর্বল আছো, তারা কি করবা? তারা ওইটা 10 বার করবা, হয়ে যাবে, অবশ্যই হবে। তারপর একটা দেখো, সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তু। একটা আছে পড়ন্ত বস্তু, যদি আমি এখান থেকে ফেলে দিই তাহলে এটা পড়ন্ত বস্তু, যদি এখান থেকে ছুঁড়ে মারি তাহলে এটা কি? নিক্ষিপ্ত বস্তু। এই ধরনের 2টা ক্যাটাগরি আছে। যদি আমি উপরের দিকে ছুঁড়ে মারি, তার মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, তার মানে সব সূত্র কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। v = u + at, এটা একটা সূত্র। তারপর s = ut + half at স্কয়ার, এটা একটা সূত্র। আরেকটা আছে v² = u² + 2s, এটা আরেকটা সূত্র। কিন্তু যখন আমি অভিকর্ষ ত্বরণ নিয়ে আসছি, তখন সব ত্বরণ হয়ে যাবে কি? অভিকর্ষ ত্বরণ। তার মানে এগুলা হয়ে যাবে g। কথা বুঝতে পারছো? একটু বেশি ফাস্ট বলছি নাকি? আচ্ছা, যাই হোক। তার মানে যখন পড়ন্ত বস্তু, তখন সব পজিটিভ থাকবে, কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে। আর যখন নেগেটিভ, তখন কি হবে বলতো? নিক্ষিপ্ত বস্তু, কারণ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছে। আমি একটা জিনিস ছুঁড়ে মারছি, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, আর আমি মারছি উপরের দিকে, তার মানে বিপরীত দিক, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। আমি এগুলা সব করাইছি, আশা করছি তোমরা এগুলা পারবা। তারপরে কি আছে? পড়ন্ত বস্তু এগুলা। তারপরে দেখো বন্দুকগুলি। একজন বন্দুক ধরে আছে, সে গুলি করলো, গুলি করার সাথে সাথে এই যে পশ্চাৎ বেগ, এই পশ্চাৎ বেগটা চাইতে পারে। তারপর তোমার বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা, এই টাইপের প্রশ্ন আসতে পারে, তুমি দেখে যাও। তাহলে এগুলা করলে ইনশাআল্লাহ গতি ক্লিয়ার। ওকে, এবার পরবর্তীটা দেখো, বল। বলের মধ্যে খুবই চমৎকার কিছু বিষয় আছে। বল, এটার আবিষ্কারও কি কে? এই জিনিসটা আবিষ্কারই করেছে কে? বিজ্ঞানী নিউটন। ওর মাথায় যদি আপেল না পড়তো, এই দুনিয়া অন্ধকার হইতো না, বুঝছো? ও আপেল ফেলে মাথাতে ভুল করেছে। তো যেহেতু করেছে, আমাদের পড়তে হবে। নিউটনের কয়টা সূত্র আছে? 3টা সূত্র আছে। একটা জড়তার সূত্র, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? বলের সূত্র। আর তৃতীয় সূত্র কি? ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র। এই 3টা সূত্র সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। বলের সূত্র, কোন কিছুর বল বের করতে বলেছে, তার মানে F = ma, এক কথাই শেষ। কোন কিছুর বল বের করতে বলেছে, তার মানে F = ma। এখন এই জায়গায় F = ma দিয়ে হচ্ছে না, তার মানে ওই যে ত্বরণ আমি তোমাদের শিখাইছিলাম, যে কোন কিছুর বল বের করতে বলেছে, তার মানে তুমি কি করবা? F = ma করবা। এখন এই যে ত্বরণটা আছে, এই ত্বরণটা বের করার জন্য তোমাকে 3টা সূত্র মনে রাখতে বলছিলাম, আমি ক্লাসে বলেছি। 3টা সূত্র মনে রাখতে বলছিলাম, যে v = u + at, v² = u² + 2as, s = ut + half at²। এই 3টা সূত্র মনে রাখতে বলছিলাম। এই 3টা সূত্র তুমি যদি মনে রাখো, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে এই যে এখান থেকে ত্বরণ বের করতে পারবা, এখান থেকে ত্বরণ বের করতে পারবা, এখান থেকে ত্বরণ বের করতে পারবা। বুঝতে পারছো আমার কথা? ক্যামেরাটা অন আছে নাকি আমি একটু দেখে আসি, আমার ফোন গরম হয়ে যাচ্ছে, তারপরে ভিডিও কেটে যাচ্ছে। আচ্ছা, অন আছে, 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো আমি আরেকটা জিনিস বলি,
এরপর কি আছে, ঘর্ষণ বল। এখন বল বের করতে বলেছে, এখন যদি ওই জায়গাতে প্রশ্নে যদি ঘর্ষণের কথা না থাকে, তার মানে তুমি F = ma বের করো, এখান থেকে ত্বরণ বের করো, ওখানে বসাও, কাজ শেষ। কিন্তু ওর মধ্যে ঘর্ষণের কথা চলে আসছে, তার মানে ওখান থেকে ওই ঘর্ষণ বল বাদ দিতে হবে। ঘর্ষণ আগে তুমি বলটা বের করবা, প্রযুক্ত বল বের করবা, প্রযুক্ত বল বের করা হয়ে গেলে ওখান থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করে দিবা, কাজ শেষ। বুঝছো? পড়াশোনা কঠিন না, তুমি কঠিন বানায় ফেলো তাই। বুঝছো? ওকে ফাইন। তারপরে দেখো ঘর্ষণ বল শেষ, এবার আসো মহাকর্ষ বল। মহাকর্ষ কখন আর অভিকর্ষ কখন? মহাকর্ষ তখন যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তু, আর অভিকর্ষ তখন যখন পৃথিবীর সাপেক্ষে আরেকটা বস্তু। ধরো এই দুইটা মার্কার একে অপরকে আকর্ষণ করছে অথবা বিকর্ষণ করছে, তার মানে এদের মধ্যে যে বল, এটা হচ্ছে মহাকর্ষ বল। আর যদি পৃথিবীর সাথে সংক্ষিপ্ত থাকে, মানে পৃথিবীর সাথে সম্পৃক্ত থাকে, তাহলে ওটা অভিকর্ষ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় একটা বিষয় বুঝো। মহাকর্ষ বল F = তোমার ওই যে সূত্র, কোনটা বলো তো, m1 m2 আর হচ্ছে একটা ধ্রুবক থাকবে কনস্ট্যান্ট c / r²। একটাই কথা। যদি প্রযুক্ত বল বলে, মহাকর্ষ কথা যদি উল্লেখ না থাকে, ডাইরেক্ট F = ma, ওই তিনটা সূত্র থেকে ত্বরণ বের করে মান বসাই দিবা, কাজ শেষ। যদি তোমার ভরের মান দেওয়া না থাকে, m = তোমার হচ্ছে ρv, এক কথায় শেষ। আয়তন না দেওয়া থাকলে তোমার 4/3 π r²। অনেক উপায় আছে, জাস্ট প্র্যাকটিস করতে হবে, তাইলে তুমি আগে থাকবা। বুঝছো? অনেক ফাস্ট কথা বলছি, কি হয়েছে জানি না। যাই হোক, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের বলি, এই যে বল, এই বলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই। আর এটা সম্পৃক্ত ভাবে আসতে পারে। মহাকর্ষ বল এমসিকিউতে আসতে পারে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর সংঘর্ষ থেকে প্রশ্ন প্রতিবারই আসে। বুঝছো? সংঘর্ষ থেকে প্রশ্ন প্রতিবারই আসে, তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তার মানে সংঘর্ষের সময় এই জায়গায়, ওই যে সংঘর্ষ কখন বলতো, m1 v1, তারপরে ওই যে m1u1 + m2u2 = m1v1 + m2v2, ওইখান থেকে। তাহলে সংঘর্ষের সময় রিলেটেড একটা আসতে পারে, ভর রিলেটেড একটা আসতে পারে, দুইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সংঘর্ষটা ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসেই। শক্তির সংরক্ষণশীলতা, তারপরে হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা, এই দুইটাও ইম্পর্টেন্ট, এটা তোমাকে পড়তেই হবে। ওই যে m1u1 যেটা বললাম। এখন আমার কথা বুঝো, এখানে একটা ব্যাপার বুঝো, আমি তো মিলিত বেগ লিখে দিছি, মিলিত বেগও ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপারটা হলো কখন কি করব, এটা আমাকে বুঝতে হবে। কখন আমি কি করব এটা আমাকে বুঝতে হবে। এখন কথা শোনো, ধরো দুইটা গাড়ি যাচ্ছে, এই গাড়ি যে একে ধাক্কা মারলো, ভালো কথা, ধাক্কা মেরেছে। এখন ধাক্কা মারার পর হয় গাড়ি দুইটা, ও গেছে পশ্চিমে, ও গেছে উত্তরে, এরকম ঘটতে পারে। অথবা এই গাড়িকে ধাক্কা মেরে দুইজনে একসাথে যাচ্ছে, এখন ও ধাক্কা মারার পরে ও পশ্চিমে, ও উত্তরে, তাহলে তো দুইজনের আলাদা আলাদা বেগ আসবে। কিন্তু যদি একই বেগে এভাবে চলতে থাকে, তার মানে এটা মিলিত বেগ, দুইজন মিলিত আকারে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? আশা করছি বুঝছো। তাহলে এটা হচ্ছে মিলিত বেগ, শেষ। এই অধ্যায় থেকে এগুলা পড়লে ইনাফ। ওকে, তারপর আসো কাজ শক্তি ক্ষমতা। এখান থেকে ওই যে W = Fs, তারপরে W = mgh, তারপরে তোমার W = Fs cos θ, এগুলা দেখবা, তাইলেই হবে। তারপরে বেগ নির্ণয়, বিভব শক্তি, গতি শক্তি, এখান থেকে প্রশ্ন আসবে। Ek = ½ mv², তারপরে হচ্ছে তোমার Ep = mgh, তাই না? এগুলা থেকে প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত আসতে পারে, এমসিকিউ আসতে পারে, এসকিউ আসতে পারে। বুঝছো আমার কথা? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, আরেকটা জিনিস আমি পরে বলছি, ক্ষমতা থেকে প্রশ্ন আসবেই। W = pt, তার মানে P = W/T, তারপরে P = mgh/T, P = fv/T। fv কখন হবে বলো তো? fv তখনই হবে যখন ক্রেনের ক্ষমতা বলবে। ক্রেন দেখছো, ওই যে তোমরা ভেকু বলো, যেটাকে ভেকু, ওটা হচ্ছে ক্রেনের ক্ষমতা, ওই ক্রেনের ক্ষমতা বের করতে বলতে পারে। বুঝছো? ওকে, তারপরে দেখো স্প্রিং এর গাণিতিক, ওই যে তোমাদের দেখাইছি যে স্প্রিং এর একটা কনস্ট্যান্ট আছে। ধরো এখানে স্প্রিংটা আছে, ঝুলে আছে, ধরো স্প্রিংটা ঝুলে আছে, এভাবে ঝুলে আছে, তার মানে এটা একটা সাম্যাবস্থায় আছে। আমি যদি ওকে সংকোচন করি, তাহলে একটা স্প্রিং ধ্রুবক এসে এদিকে চলে আসবে, ওর একটা স্প্রিং ধ্রুবক আছে। আবার আমি ওকে চাইলে কি প্রসারিতও করতে পারি। এক কথায় কি, ওর অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি, তার মানে ওর একটা সাম্য অবস্থান আছে। আমি ওর অবস্থান যদি পরিবর্তন করি, ওর মধ্যে একটা কি হবে, বেগ সরণের পরিবর্তন হবে। এগুলা তোমাকে মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তুমি এখান থেকে ½ kx², তারপরে হচ্ছে তোমার F = kx, এগুলা থেকে তুমি অ্যান্সার করবা। এখান থেকে এমসিকিউ আসে, সৃজনশীলও আসে। ঠিক আছে, কৃত কাজগুলো আসে, তো এগুলা দেখবা। তারপরে আরেকটা আসে, প্রশ্ন আসে,
যে যান্ত্রিক শক্তির পরিবর্তন, ঠিক আছে, যান্ত্রিক শক্তির পরিবর্তন আসতে পারে। তারপরে তোমার আর কি আসতে পারে, বিভব শক্তি গতি শক্তির n গুণ। তোমাদের একটা শর্টকাট শিখাই দিয়েছিলাম না যে x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে h/n+1, এটা শিখাই দিয়েছিলাম। তোমার এই যে স্প্রিং তোমার বিভব শক্তি গতি শক্তির n গুণ, n বের করার সূত্র শিখাই দিয়েছিলাম না যে তোমার x ইজ ইকুয়াল টু h/n+1, দেখাই দিয়েছিলাম। তোমরা ভুলে গেছো, মনে করার চেষ্টা করো। তারপরে বেগ, শেষ। এই অধ্যায় থেকে এগুলা পড়লে ইনাফ, ঠিক আছে। এবারে এখানে যাই, দেখো তরঙ্গ শব্দ, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক, দোলনকাল, বেগ, তাপমাত্রা, দূরত্ব, মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সহজ সরল, একদম সহজ এগুলা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, v = f ল্যামডা পড়ছো না, এই যে এই সূত্রটা, v = f ল্যামডা। ওখান থেকে তুমি কম্পাঙ্ক পাবা, ওখান থেকে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা, ওখান থেকে তুমি বেগ পাবা। আবার t = 1/f, তার মানে f = 1/t। সবই জানো তুমি, কিন্তু বলো যে পারি না। এগুলা করলে হবে? আরেকটা প্রশ্ন আসে তরঙ্গ দৈর্ঘ্য, যে মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে ধরো 0.1, তার মানে কি হবে? তার মানে λ1 - λ2 = 0.1। এগুলা থেকে প্রশ্ন আসে, গ নাম্বারে আসে এগুলা। তার মানে মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, এটা ইম্পর্টেন্ট একটা টপিক, তুমি দেখে যাবা। আরেকটা, প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এখান থেকে অত দূর আছে, এখান থেকে আমি করে চিল্লানোর ফলে ওখান থেকে যে প্রতিধ্বনিটা আসবে ওটা আমি শুনতে পাবো কিনা, এটা আসতে পারে। আর এটার একটা ডিটেইলসে ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তুমি দেখে নিবা, বুঝছো? ওকে ফাইন। তারপরে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য, তার মানে আমার থেকে ডিসটেন্স কতটুকু আছে, এই ধরনের প্রশ্নগুলো আসবে। তাহলে এই যে প্রতিধ্বনি শোনা যাবে কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, তারপরে দেখো তোমার হচ্ছে পর্যায়কালের তুলনা, এখানকার পর্যায়কাল আর ওখানকার পর্যায়কাল সমান হবে কিনা, এতটা কম্পন দিল ও অতটা কম্পন দিল, এগুলা সমান হবে কিনা, এগুলো দেখে যাবা ইনশাআল্লাহ। এর মধ্যে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে এর মধ্যে আসবে। পরেরটা দেখো আলোর প্রতিফলন, খুবই সহজ একটা জিনিস। আলোর প্রতিফলন থেকে প্রশ্ন আসবে, এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। বিম্বের দূরত্ব, বিম্বের অবস্থান, এই যে তোমার যদি এটা লেন্স হয়, এই লেন্সের এখানে এটা কি বলতো, এটা হচ্ছে তোমার লেন্স, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। তার মানে এখানে কি বলতো, এখানে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। তুমি যেখানে লক্ষ্যবস্তু রেখেছো এটা অসীম, লক্ষ্যবস্তুর পিছে তুমি অসীমেও রাখতে পারো, তুমি বিবর্ধনের ওই যে তোমার হচ্ছে বক্রতার কেন্দ্রেও রাখতে পারো। তার মানে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, আর এটা কি বলতো অসীম। এখন তুমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারো। আমি তোমাদের শিখাইছিলাম 1 2 3 4 5 6, যে অবস্থানে রাখবা ওই অবস্থানের সাথে যোগ করে তোমাকে 6 মিলাতে হবে, এভাবে শিখাইছিলাম। 1 এ রাখলে প্রতিবিম্ব তোমার হচ্ছে চিত্রগুলা, 1 এ রাখলে 5 এ তোমার প্রতিবিম্ব তৈরি হবে, কোনটা খর্বিত কোনটা বিবর্ধিত, এগুলো সব দেখাই দিছি। ইনশাআল্লাহ তুমি পারবা। আরেকটা লক্ষ্যবস্তুর বিবর্ধন, m তোমার হচ্ছে l'/l, সবই পড়া আছে। তুমি পারো না কোনটা আমাকে সেটা বলো তো, তুমি সব পারো। শেষ। বাস্তব অবাস্তব দুইটা চিত্র দেখে যাবা, মানে মোট কয়টা, 5টা 5টা 10টা চিত্র দেখে যাবা ইনশাআল্লাহ। যেগুলা পড়াইছি ওইগুলাই ইনশাআল্লাহ ক্লাসে পড়াইছি। এগুলার অনলাইনে ক্লাস দেওয়া নাই, মেবি আমার কোর্সে দেওয়া আছে, তুমি চাইলে কোর্সটা নিতে পারো। ওকে, এবার আসি স্থির বিদ্যুৎ। এখান থেকে তো প্রশ্ন আসা ফরজ, কিন্তু যারা একটু কম বুঝো তারা এই অধ্যায় টাচ করার দরকার নেই, 3টা পড়ে যাবা, পাস করে যাবা তুমি। আর যারা ভালো করো, মানে ভালো করতে চাও, তারা দেখো আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ওই যে তোমরা বলে করলা না, f = তোমার হচ্ছে g * m1 m2 / r², তুমি দেখলা না, ওই সূত্রেরই একটা কি নকল সূত্র বলতে পারো, যে f = c * q1 q2 / d²। বুঝতে পারছো? ওই সূত্র এই সূত্র, জাস্ট ওখানে আধান আর ওখানে বস্তু, এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার বিষয়বস্তু। তারপরে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের সূত্র কি, E = তোমার হচ্ছে c * q1 / r², আর বিভবের সূত্র কি, v = তোমার c q1 / r। আর ছোট ছোট সূত্র হচ্ছে E = f/q, এটা হচ্ছে প্রাবল্যের সূত্র। প্রাবল্যকে তড়িৎ তীব্রতা বলে। ওই যে অসীম হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ বল অনুভূত হয়, যদি বল অনুভূত হয় তাহলে ওটা হবে প্রাবল্য বা তীব্রতা। আর যদি বলা হয় অসীম হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, তাহলে ওটাকে বলা হবে তড়িৎ বিভব। বুঝাইতে পারছি? তাহলে তড়িৎ বিভবের সূত্রটা কি হবে, v = w/q। যদি বল বলে তাহলে f/q, ওটা প্রাবল্যের সূত্র। আর যদি বলে কাজ, তাহলে v = w/q, কারণ কাজ। তাহলে প্রাবল্য আর তোমার বিভব দুইটা ক্লিয়ার, আশা করছি। এখান থেকে প্রশ্ন আসবে,
দূরত্ব বলে দিবে যে এখান থেকে এখানকার একটা ডিস্টেন্স, তোমাকে বলবে এটা একটা আধান, এটা একটা আধান, এই আধানটা 1 কুলম্ব আধান এখানে স্থাপন করা হয়েছে, এটা আলাদা একটা আধান এখানে স্থাপন করা হয়েছে, এইটুকুকে তুমি এক্স ধরবা, এইটুকুকে এক্স ধরবা, টোটালটাকে ধরবা তুমি হচ্ছে 100 এরকম, অথবা এইটুকুকে এক্স ধরবা আর এই টোটালটাকে ধরবা 100, তাহলে এটা কি হবে 100 মাইনাস এক্স। এইরকম ভাবে যে ম্যাথ গুলা আছে না, প্রাবল্য থেকেও আসতে পারে, বিভব থেকেও আসতে পারে, বল থেকেও আসতে পারে, তুমি সবই পারবা, এগুলা গ নাম্বারে আসবে। এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট, তুমি এটা দেখে যাও। তারপরে দেখো ইলেকট্রনের সংখ্যা, ওই যে কিউ ইজ ইকুয়াল টু এনই, ইলেকট্রনের মান কত, মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 19 কুলম্ব। এবার দেখো ধারকত্ব, ধারকত্ব পড়াইছি তোমাদের, সঞ্চিত শক্তি পড়াইছি তোমাদের, ধারকত্বের সূত্র কি ছিল তোমাদের পড়াইছি, কিন্তু এগুলা যদি ভুলে যাও তাহলে হবে না, ঠিক আছে। সঞ্চিত শক্তির সূত্র পড়াইছি তোমাদের, যে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ তোমার ওখানে ইউ ও দিতে পারো, ডাব্লিউ ও দিতে পারো, তোমার ইচ্ছা। সিডি ইজ ইকুয়াল টু কে, তোমার কে এ কে, এই সূত্রগুলো আমি তোমাদের পড়াইছি না, পড়াইছি। ধারকত্ব থেকে একটা তুমি অ্যান্সার করে আসবা, ঠিক আছে। তোমাদের কি তোমার হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সিভি পড়াইনি, পড়াইছি, সব পড়াইছি। তো এইগুলা তুমি যদি দেখে যাও ইনশাআল্লাহ এর মধ্যে আসবে। এই টপিকগুলো একটা স্ক্রিনশট নাও তো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সবাই মনোযোগ দিয়ে এই টপিকগুলো শেষ করে যাবা। আর কেমিস্ট্রি লেকচার আমি হচ্ছে সাজেশন দিয়ে দিব, এবং এই যে টপিকগুলা এগুলা তো তুমি দেখে যাবাই, কিন্তু ফিজিক্স পরীক্ষার আগের দিন মাসকাটা দিঘি স্কুল এবং আব্দুস সাত্তার স্কুল, তোমাদের দুই স্কুলকে বেশি ফোকাস দিই আমি, কারণ আমার এলাকার স্কুল, যার কারণে আমি বেশি ফোকাস দিই তোমাদের। এবং যত যা স্কুল আছে অত্র কাটাখালীর মধ্যে যত যা স্কুল আছে সবগুলা ইনশাল্লাহ এই সাজেশন থেকে কমন পড়বে। এবং তোমাদের পরীক্ষার আগে আমি একটা ফ্রি লাইভ ক্লাস নিব 1.5 ঘন্টার মতো, যেমন ম্যাথের একটা নিয়েছি, এইরকম 1.5 ঘন্টার মতো আমার পেজ থেকে লাইভ হবে, তোমরা ওই ক্লাসগুলো দেখে যাবা, দেখবা হুবহু কমন পড়ে গেছে কোশ্চেন, আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।